সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। হ্যাঁ, ফুটবল বাঙালি সংস্কৃতির অন্যতম অবিচ্ছেদ্য অঙ্গ। বাঙালির কাছে ফুটবল মানে যেমন ঘটি বাঙাল, নৌকা মশাল কিংবা চিংড়ি ইলিশ, তেমনি ফুটবল মানে ময়দানের ঘেরা মাঠ থেকে পাড়ার ঠেকের আড্ডা, তর্ক বিতর্ক সবই আছে। এই বিষয়ে কেউ আবার একটা ছড়াও লিখেছে, ঘটি বাঙাল ইস্টমোহন কিংবা চিংড়ি ইলিশ, বাঙালির রেশারেশি কখনো হবে না ফিনিশ। যাই হোক, আমাদের ফুটবল আবেগের সঙ্গে জড়িয়ে আছে কলকাতার দুই বটবৃক্ষ ক্লাব, একটি মোহনবাগান এবং অপরটি ইস্ট বেঙ্গল। এখানে ইস্ট বেঙ্গল গত বছরই শতবর্ষে পা রেখেছে। এই শুভ মুহূর্ত বাংলার ফুটবল ঐতিহ্যের জন্য একটি মাইল ফলক, এক ঐতিহাসিক মুহূর্ত বলা যায়। তো সেই উপলক্ষেই আমাদের আজকের এই উপস্থাপনা লাল হলুদের 100 বছর অনুষ্ঠান শুরু করছি কুয়েত বঙ্গীয় সাংস্কৃতিক সমিতির প্রেসিডেন্ট, আমাদের সবার প্রিয় শ্রী অলোকেশ রায়ের প্রতিবেদন দিয়ে। শুনুন সভাপতির বক্তব্য। নমস্কার। কুয়েতে বঙ্গীয় সাংস্কৃতিক সমিতির পক্ষ থেকে সকল সভ্য সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। ইসমাইল ক্লাবের প্রতিষ্ঠার 100 বছর পূর্ণ হল। কলকাতায় নানা অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহ্যশালী প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপিত হয়েছে। সেই উৎসব উদ্দীপনার রেস কিছুটা হলেও আমরা কুয়েতের বাঙালি সমাজে ছড়িয়ে দিতে চেয়েছি। সেই জন্যই আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে যদি আপনাদের আনন্দ দেয় তাহলে আমাদের সেই প্রতিষ্ঠা সফল। ধন্যবাদ। গোলের মধ্যে রয়েছে সেট পিস এবং গোলটি করলেন, কিন্তু প্রথমার্ধে তার 90 মিনিটে অসামান্য বাবার ইনস্ট্যান্ট প্রথম পোস্ট শিল্টন সেকেন্ড জাম্প দিয়েও কিন্তু পৌঁছতে পারলেন না। স্কোরলাইন মোহনবাগান 0, ইস্ট বেঙ্গল 1। খেলার শুরুতেই ডোরডং তার ছাদ চিনিয়ে দিলেন, যার জন্য তিনি ইস্ট বেঙ্গল সভ্য সমর্থকদের প্রাণ ভোমরা। যেদিকে তাকায় ছুটছে মানুষ লাইনে গ্রামে, লাল হলুদের সমারোহ শহরে গ্রামে, পাড়ায় পাড়ায় প্রশ্ন জাগে তুই কোন ঘর, সকলের মুখেই একটাই নাম আমার ইস্ট বেঙ্গল। অফিস কলেজ মাথায় রোদ কিংবা আসে যায়, ডাক দেয় যদি যুব ভারতী তুমি আশায়, সবুজ মাঠে ছুটছে ঘোড়া যেন গাড়িতে, দুই দিক থেকে দুরন্ত শট ছিঁড়ে দিল নে ইস্ট বেঙ্গল।
নাচছে মানুষ ঘামছে ঘোড়া খেলার কি বাগুন উড়ন্ত বল লোকের হাত পেলো প্রায় ফুল নাচছে মানুষ ঘামছে ঘোড়া খেলার কি বাগুন উড়ন্ত বল লোকের হাত পেলো প্রায় ফুল মাথার ছোঁয়ায় শতান বলে চলে দুই শূন্যে জিতল খেলা আমার ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল ভট্টা ফাটে মশাল জলে বাজনা শুরু পাড়ার মোড়ে উঠল প্রকাশ সাবাস গুরু আলো ঝলমলে শহর বা গ্রাম আজকে এখন ভাপা ইলিশের গন্ধে মাতু শহরের মোড় তাই ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল কুয়েতে বঙ্গীয় সমিতির পক্ষ থেকে আমাকে যে আমন্ত্রণ জানানো হয়েছে তার জন্য আমাদের ধন্যবাদ জানাই। ইসলাম ক্লাবের শতবর্ষের উদযাপনে কুয়েতের বঙ্গ সমাজে যে পিছিয়ে নেই এটা আমাদের পক্ষে প্রবল উৎসব হওয়ার। আমাদের মনে আছে একসময় কয়েক বছর আগে কুয়েতে আমরা এএফসি কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে গিয়েছিলাম। তখন যে সমাধান পেয়েছিলাম সেই সমাধানের কথাটা আমাদের আজও মনে আছে এবং এত বছর পরেও আপনারা ওখানে বসে ইসলাম ক্লাবের শতবর্ষ উদযাপনের কথা ভাবছেন। এই নিয়ে আমাদের গর্বে আনন্দের পরিসীমা নেই। আমরা অনেক কিছু পরিকল্পনা করেছিলাম, অনেক কিছু অনুষ্ঠান করেও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোভিড-19 এবং তারপরে যে দীর্ঘ সময় ধরে লকডাউন চলছে তার ফলে আমাদের পরিকল্পনা সমস্ত ব্যাহত হয়েছে। এই এক ধরনের কঠিন অবস্থার মধ্যে আপনাদের আমন্ত্রণটা এবং আপনাদের ওই কর্মসূচি দেখে মনে হচ্ছে আমাদের এখনই হতোদ্দাম হওয়ার কোনো কারণ নেই। আমরা আবার অবস্থার একটু বদল ঘটলেই নতুন করে আমাদের শতবর্ষের উদযাপনে বিভিন্ন বাকি কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করব। ফুটবল খেলাটা ভারতীয় নাগরিক মানে নেটিভ মানে ইয়াং ভারতীয় যুবকদের কাছে খুবই একটা অ্যাট্রাকটিভ ব্যাপার ছিল। ইনফ্যাক্ট ব্রিটিশরাও এনকারেজ করতো যাতে এই যুবকরা ফুটবল খেলে। এরপরে এলো সব থেকে প্রথম এই যে ফুটবল খেলাটার কেন্দ্র, এটা মোটামুটি কলকাতায়, বাইরে খুব একটা ছড়িয়ে পড়েনি। সেই জন্য বিভিন্ন প্রান্ত থেকে বেঙ্গল, পার্টিকুলারলি পূর্ববঙ্গ থেকে, ঢাকা, ফরিদপুর, অন্য জেলা থেকে যারা ফুটবল খেলতে পারতো বা যারা এমনি যুবক তারা কলকাতায় আসতো, বিভিন্ন কারণে আসতো, কাজের জন্য আসতো বা কেউ কলেজে পড়ার জন্য আসতো। কিন্তু তারা ফুটবল খেলার জন্য কলকাতাতেই সেটাকে ইয়ে করে নিয়েছে, তারা বেছে নিয়েছিল। তারা উদাহরণস্বরূপ বিভিন্ন ক্লাবে জয়েন করে
খেলার সুযোগ যাতে পায় সেই চেষ্টাই চালিয়ে যেত। কিন্তু এখানে একটা ঘটনা হচ্ছে যে মোহনবাগান যখন 1911-তে আইএফএ শিল্ড জিতলো, তার মধ্যে 11 জন প্লেয়ারের মধ্যে 7 জন প্লেয়ারই পূর্ববঙ্গের ছিল। এবং এটা তখন তো আর অন্য কোনো ক্লাব সেরকম ছিল না, তো তারা গিয়ে বিভিন্ন ক্লাবে খেলতো। আরেকটা জিনিস এখানে বলে নিই যে কলকাতার আইএফএ লিগের ফার্স্ট ডিভিশনে খালি 2টো ভারতীয় দল খেলতে পারতো। মোহনবাগান 1915 থেকে আরম্ভ করে এটা 1920-র ঘটনা বলছি, সেই সময় 2টো ক্লাব খেলছে, মোহনবাগান এবং এরিয়ান্স, এবং আরো কয়েকটি ক্লাব সেকেন্ড ডিভিশনে খেলতো আইএফএ। এই পার্টিকুলারলি এটা ওই ইন্ডিয়ান ক্লাবগুলোকে, যেমনি জোড়াবাগান, টাউন, তারপর শ্যামবাজার, কুমারটুলি, শোভাবাজার, এরা সব 2টো টুর্নামেন্টে খেলতে পারতো। একটা হলো ট্রেডস কাপ, আরেকটা হলো কুচবিহার কাপ। এই কুচবিহার কাপের সেমিফাইনালে মোহনবাগান আর জোড়াবাগানের ম্যাচ ছিল। তারা পরস্পর মুখে হয়েছিল, মানে পরস্পরের মধ্যে খেলতে নেমেছিল কে ফাইনালে উঠবে। জোড়াবাগানের সেই সময় ভাইস প্রেসিডেন্ট ছিল কলকাতার এক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট শ্রী সুরেশ চন্দ্র চৌধুরী, যার অনেক ব্যবসায়ী ছিল, সে জোড়াবাগানের লোকই ছিল, কিন্তু তার রুট ছিল পূর্ববঙ্গে। সে ছিল ঢাকা ময়মনসিং এর লোক। সে 2টি প্লেয়ারকে বিদ্যাসাগর কলেজ থেকে, সে 2জন প্লেয়ার, একজন বিদ্যাসাগর কলেজ থেকে, আরেকজন ঢাকা ওয়ারি থেকে, একজন শৈলেশ বোস আর নশা সেনকে জোড়াবাগান ক্লাবে নিয়ে এসেছিল এবং খেলার জন্য। কিন্তু দেখা গেল যে ম্যাচের পর ম্যাচ তারা ঠিক সেইভাবে চান্স পাচ্ছিল না, সেইভাবে তাদের খেলার সুযোগ দেওয়া হচ্ছিল। এইটা যখন চলছে তখন এই পার্টিকুলার ম্যাচটা যখন এলো, এটা ছিল 28শে জুলাই 1920, মোহনবাগান জোড়াবাগানের সেই খেলার টিম থেকে 2জনেই কিন্তু খুব ভালো প্লেয়ার, শৈলেশ বোস এবং নশা সেন, রমেশ চন্দ্র সেন, নশা সেন, 2জনকেই জোড়াবাগানের ম্যানেজমেন্ট তখন টিম থেকে বাদ দিয়ে দিল খেলার দিন, এবং জোড়াবাগান সেই খেলাটা হেরে গেল। ওরা টিম থেকে বাদ দেবার পর এই 2টি প্লেয়ার মানে খুবই তাদের মানে বাজে লেগেছিল, খুবই তারা কষ্ট পেয়েছিল। এবং 1 আগস্ট, যেটি একটি রোববার ছিল, তারা সুরেশবাবুর বাড়িতে, সেটা নিমতলা ঘাট স্ট্রিট জোড়াবাগানে, ওনার সাথে দেখা করতে চান। এবং ওনার সাথে দেখা করে ওনারা বললেন, দেখুন আমরা তো এখানে আপনার কথায় এসেছিলাম এবং খেললাম, কিন্তু আমাদের তো বারবার টিমে চান্স দেওয়া হচ্ছে না, বা যখন চান্স দেওয়া হচ্ছে শেষের দিকে বা কোনো একটা কারণে আমাদের বসিয়ে দেওয়া হচ্ছে। আমরা ঠিক মতো আমাদের খেলার প্রতিভাটা এখানে দেখাতে পারছি না। বললে কি করা যায়? তখন বলে কি করা যায়, তখন ওরা বললো আমাদের নিজস্ব একটা আইডেন্টিটি করা যায় এবং নিজস্ব একটা ফুটবল ক্লাব করা যায়। তখন আপনি সুরেশবাবুর মন থেকে বেরিয়ে এলো, হ্যাঁ ঠিক আছে, আমরা নিজেরাই পূর্ববঙ্গের লোক যারা, ছেলেরা যারা এখানে খেলতে আসে, তাদের নিয়ে একটা ফুটবল টিম করব এবং তারা সেই টিমের হয়ে খেলবে। আর নিজের ইয়েতেই সেটা বেরিয়ে আসলো যে টিমটা কি নাম হবে ইস্ট বেঙ্গল ক্লাব। আইনজ্ঞ অ্যাডভোকেট শ্রী তরিত ভূষণ রায়, যিনি ভাগ্যকুলের রায় পরিবার, কুমারটুলিতে ওদের বাড়ি, বিরাট বাড়ি, ওদের ব্যবসা ছিল, অনেক কিছু ব্যবসা ছিল, এবং উনি নিজে একজন অ্যাডভোকেট ছিলেন, মানে লয়ার ছিলেন। এই বাড়ি থেকেই অনেক ক্রিকেটার বেরিয়েছে পরে, পঙ্কজ রায় ভারতের টেস্ট ক্রিকেটার, অম্বর রায়, প্রণব রায়, এরা সব এই বাড়ির ছিল। তরিত ভূষণ রায়কে এই ব্যাপারটা বড়জন 2জনে মিলে ঠিক করলে, তো ঠিকই তো 1920, তারপরে 1921 আসবে পরের বছর। তখন তরিতবাবু এবং সুরেশচন্দ্র চৌধুরী মনে করলেন, যদিও আমরা কলকাতার কোনো ডিভিশনে না খেলতে পারি, ফার্স্ট ডিভিশনে না ঢুকতে পারি আইএফএ, তো এই টিম রাখা যাবে না। এবং ওরা কানা ঘুষে শুনেছিলেন যে সেকেন্ড ডিভিশনের একটি ক্লাব, তাজহাট ক্লাব, ওরা টিমটা তুলে নিচ্ছে। এবং তাজহাটের যে ওনার শ্রী গোপালচন্দ্র রায়, তিনিও ব্যবসাদার লোক ছিলেন, তার সাথে সুরেশবাবুর যোগাযোগ ছিল। তার সাথে তারা কথা বলে তাদের কাছ থেকে চিঠি নিয়ে যে তারা উইথড্র করবে, এবং ইস্ট বেঙ্গল একটি চিঠি তৈরি করলো আইএফএর উদ্দেশ্যে যে আমরা জয়েন করতে আমাদের দেওয়া হোক এই তাজহাট ক্লাবের জায়গায়। এই 2টো চিঠি নিয়ে সুরেশবাবু আর তরিত ভূষণ রায় তখন আইএফএর সেক্রেটারির কাছে গিয়েছিলেন। এদিকে কিন্তু আইএফএর কাছে অন্য কলকাতা টিম, যেমনি টাউন, আরো অনেক ক্লাব, কুমারটুলি ছিল অবশ্য, টাউন,
স্পোর্টিং ইউনিয়ন, এরা সব লাইন দিয়েছিল ঢোকার জন্য, কিন্তু এদের টোপকে উনি আইএফ এর সাথে কথা বলে দুটো চিঠি একসঙ্গে জমা দিলেন এবং গভর্নিং বডিতে ঠিক হয়ে গেল যে ইস্ট বেঙ্গল সেকেন্ড ডিভিশনে পরের বছর থেকে খেলতে পারবে, মানে 1921 থেকে। ইস্ট বেঙ্গল তারপরে 1921 থেকে আরম্ভ করে খেলা। 1924-এর শেষে গিয়ে ইস্ট বেঙ্গলের প্রথম যে বড় ঘটনাটা ঘটে, ততক্ষণে সুরেশ চন্দ্র চৌধুরী আর তরিতভূষণ রায় চলে গেছেন ক্লাব থেকে। বানোয়ারি লাল রায় সেক্রেটারি হয়েছেন এবং প্রেসিডেন্টও হয়েছেন নতুন। প্রথম প্রেসিডেন্ট প্রফেসর সারদা রঞ্জন রায়, তারপরে সতীশ চন্দ্র দাস, যিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাই। তারপরে 1925-এর আগে প্রেসিডেন্ট হলেন মহারাজা অফ সন্তোষ। তিনি এসে দেখলেন যে 1924-এ ইস্ট বেঙ্গল তখন সেকেন্ড ডিভিশনের চ্যাম্পিয়ন হলো, মানে জয়েন্ট চ্যাম্পিয়ন হলো ক্যামেরুন বি টিমের সাথে। ক্যামেরুন বি টিম, ক্যামেরুনের একটি মানে সাহেবী দল, কিন্তু তাদের এ টিমটা অলরেডি ফার্স্ট ডিভিশনে খেলছে, যে সেটার জন্য বি টিমটা প্রমোশন পাবে না। নিয়ম ছিল যদি কোনো টিমের এ টিম খেলে তাদের বি টিম উঠতে পারবে না। সেই পরিপ্রেক্ষিতে ইস্ট বেঙ্গল আবেদন জানালো যে তাদেরকে তারাও যখন জয়েন্ট চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে ফার্স্ট ডিভিশনে খেলতে দেওয়া। কিন্তু এখানে একটা প্রবল বাধা সৃষ্টি হলো, কিন্তু তখন আইএফ এর নিয়মে ছিল দুটির বেশি ভারতীয় দল ফার্স্ট ডিভিশনে খেলতে পারবে না। অলরেডি মোহনবাগান এবং এরিয়ান্স খেলছে। মহারাজা সন্তোষ তার নিজের ব্যক্তিত্ব এবং নিজের সব খাটিয়ে আইএফ এর তখন সেক্রেটারি মেডলিকট, তাকে ধরে আইএফ এর গভর্নিং বডিতে 7 জন যে বিদেশি ক্লাব, তাদের সবাইকে রাজি করালেন যে ইস্ট বেঙ্গলের পক্ষে ভোট দেওয়ার জন্য, যাতে ইস্ট বেঙ্গল খেলতে পারে। এখানে একটা কারণ বলে রাখি, ইস্ট বেঙ্গল যখন সেকেন্ড ডিভিশনে খেলছিল, ইস্ট বেঙ্গল মাঠে প্রচুর ভিড় হতো খেলার। তখন এই পশ্চিমবঙ্গের যারা, পূর্ববঙ্গের যারা অন্য লোক যারা আসতেন, রেগুলার তারা মাঠে আসতেন, এবং এই লোকের সমাগম দেখেই আইএফএও খালি মনে করলো যে আমাদের ফার্স্ট ডিভিশনে তাহলে যদি এরকম লোক সমাগম হয় এবং আমাদের তাহলে রেভিনিউর দিক দিয়েও কিছু লাভ হবে। 1930-এর দশকে ইস্ট বেঙ্গল 5 বার রানার্স আপ হয়। তখন অনেক প্লেয়ার ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা দক্ষিণ ভারত থেকে আনলো, যেমনি মাজিদ বলে একটি প্লেয়ারকে এনেছিল, তারপর লক্ষ্মীনারায়ণ, মুরগেশ, সোমানা। কিন্তু ইস্ট বেঙ্গল কোনো কারণে না, সেটা ভাগ্যের জন্যই হোক বা ইয়ে কারণেই হোক, চ্যাম্পিয়ন হতে পারেনি। এইবারকার আমাদের আই লিগের মতন অনেকবার তারা এই 10 বছরে 5 বার 1 পয়েন্ট বা 4 বার 1 পয়েন্টের জন্য তারা রানার্স আপ হয় কলকাতা লিগে। টিমও তৈরি হয়েছে তখন সূর্য চক্রবর্তী, যারা ইয়ে বা পূর্ববঙ্গ থেকে আসা লোক, তারা খেলছে। ঠিক একই সময়ে ইস্ট বেঙ্গলের একজনকে পেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে, জ্যোতিষ চন্দ্র গুহ। উনি নিজে ফুটবলার ছিলেন এবং ইস্ট বেঙ্গলের গোলকিপার হিসেবে খেলেছিলেন। উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকাকালীন উনি টিম বিল্ডিং শুরু করে দিলেন, এবং ওনার ইয়েতেই প্রথমবার ইস্ট বেঙ্গল লিগ চ্যাম্পিয়ন হলো 1942-তে। তখন প্রেসিডেন্ট বোধহয় সুরেশচন্দ্র মহারাজা সন্তোষের বদলে মহারাজা সন্তোষ তখন ন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনে চলে গেছেন। তার ফলে ইস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট হয়েছিলেন বানোয়ারি লাল রায়। যাই হোক, 42-তে ইস্ট বেঙ্গল প্রথম লিগ পায় এবং 43-তে আইএফএ শিল্ড পায়। তখন জেসি গুপ্ত ইস্ট বেঙ্গলের সেক্রেটারি, এবং জেসি কিন্তু প্রত্যেকটারই কৃতিত্বের পিছনে মূল হাত ছিল জেসি গুহ। তিনি প্রত্যেক বছর এই ভালো এই প্লেয়ার গুলোকে সংগ্রহ করতেন। উনি পাগসলে, সোমানা, আপ্পারাও এবং এই 40-এর দশকেই যখন ভারতীয় এই রেফিউজিরা আস্তে আস্তে সব পূর্ববঙ্গ থেকে আসছে, এখানে এক বস্ত্রে এসে বিভিন্ন রেফিউজি ক্যাম্পে আসতে শুরু করলে, বিশেষ করে 1946-এর পর, তাদের সামনে একমাত্র আইডেন্টিটি হিসেবে, তারা সবকিছু হারিয়ে এসছে, আইডেন্টিটি হিসেবে ইস্ট বেঙ্গল ক্লাবটাই ছিল এবং ইস্ট বেঙ্গল ক্লাবের পারফরমেন্স। 1942 থেকে 1952-এর মধ্যে ইস্ট বেঙ্গল প্রায় 12টা ট্রফি, প্রায় 14টা ট্রফি পায়, এবং তাদের পারফরমেন্সকে সামনে রেখে পূর্ববঙ্গের লোক যারা এখানে এসে সেটেল করেছিল, তারা আবার নতুন করে বাঁচবার আলো পায়। নমস্কার, আমি মনোময় ভট্টাচার্য। বঙ্গীয় সাংস্কৃতিক সমিতি কুয়েতের তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। 2020 সাল আমাদের কাছে অত্যন্ত একটা কি বলবো ভয়ঙ্কর বছর।
যে বছরে আমরা এই করোনা ভাইরাসে আক্রান্ত সারা পৃথিবী, আমাদের সকলেরই মন খারাপ, কিন্তু তার মধ্যেও আনন্দের যে আমাদের মাতৃসম ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পূর্ণ হচ্ছে এবং এই ক্লাবকে ঘিরে আমার প্রচুর ভালোবাসা এবং আবেগ, আমার জীবনের অনেক মুড অন এবং অফের সঙ্গে যুক্ত থাকে এই ইস্টবেঙ্গল ক্লাবের ভালো এবং মন্দ। তাই যাই হোক, এত বছর ধরে এই ক্লাব, 100 বছর ধরে আমাদের এই ক্লাব এগিয়ে চলেছে এবং এই ক্লাব 100 বছর কেন, এত ফ্যান বেস, আমার মনে হয় হাজার হাজার বছর ধরে আমাদের এই ক্লাব বেঁচে থাকবে এবং এই ইস্টবেঙ্গল ক্লাবকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি চাই আমাদের ক্লাব একেবারে শিখরে উঠুক, আরও জয় জয়গার করুক, আর আমার তরফ থেকে আবার অনেক শুভেচ্ছা আমাদের প্রিয় ইস্টবেঙ্গল ক্লাবকে। সকলে ভালো থাকুন, নমস্কার। লাল হলুদের গোলের খিদে 100 বছর এই মশাল জলে, মাঝ মাঠেতে খুঁটি পুঁতে রাজা আমরাই আজও ফুটবলে। ছন্দে ছন্দে জেতার খিদে, রন্ধ্রে রন্ধ্রে মান কাঁপাতে আসছে কারা, ফুটবলের মহারাজা এই সময় ছিল ইস্টবেঙ্গলের সেই ফেমাস পঞ্চপাণ্ডব, ভেঙ্কটেশ, সাপ্পারাও, ধানরাজ, আহমেদ, সালে। মোহনবাগানকে তারা 5 বার পর পর হারালো, সোমানা, সুনীল। তার আগে 40-এর দশকের গোড়ার দিকে, 50-এর দশকের গোড়ার দিকে তো খুবই ভালো ছিল টিম। তারপরে বলরাম, নারায়ণ, আহমেদ খানের সাথে জয়েন করলো ইস্টবেঙ্গল 50-এর শেষের দিকে। কলকাতাও ট্রফি না পেলেও ডুরান কাপ, ডিসিএম এগুলো জিততে শুরু করলো। 61-তে বুট পরে হবার পর বলরামের নেতৃত্বে ইস্টবেঙ্গলের প্রথম এই দ্বিতীয়বার লিগ পেল 1952 পরে, 7ম বার। এবং 60-এর দশকে ইস্টবেঙ্গল অনেকবার, 2বার লিগ পেল, তারপরে তো রোভার্স কাপ, ডুরান কাপ সবই পেল। সেই সময় ইস্টবেঙ্গল ক্লাবে এসে গেছে প্রশান্ত সিনহা, পরিমল দে, সুকুমার সমাজপতি। এরা এসে সব দাপটে খেলছে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে। এবং হায়দ্রাবাদ থেকে ডেসি গো নিয়ে এলেন মোহাম্মদ হাবিব এবং নাইমুদ্দিনকে। ইস্টবেঙ্গল 60-এর দশকেও যথেষ্ট সাফল্যের সাথে খেললো এবং তখন প্রত্যেকটা খেলার দিন, ইস্টবেঙ্গলের ডার্বির দিন বিশেষ করে, লাইন পড়তো ম্যাচের দিন নয়, ম্যাচের 2 দিন আগে থেকে এসে তারা লাইন দিত। এমনই ছিল খেলার খেলার রেসটা। জীবনের সফল করে আমি যখন ইস্টবেঙ্গল শেষ হলাম, ইস্টবেঙ্গল 100 বছর হচ্ছে, এবং ওই বছরই আমি অলিম্পিকে অলিম্পিক খেলা এবং এশিয়ান গেমস খেলা। এই ইস্টবেঙ্গল ছাড়া অন্য কোনো ক্লাবে থাকলে আমি খেলতে পারতাম না হয়তো। ইস্টবেঙ্গল আমাকে অনেক সুযোগ দিয়েছে, ইস্টবেঙ্গলের কর্মকর্তা, ইস্টবেঙ্গলের যারা সাপোর্টারটা আমাকে অত্যন্ত ভালোবাসে, এখনো ভালোবাসেন। আমি ওর কাছে, আমি ইস্টবেঙ্গলের কাছে কৃতজ্ঞ যে ওদের 100 বছর হচ্ছে, 100 বছরে কত প্লেয়ার খেলে গেছে ইস্টবেঙ্গল ক্লাবে। আহমেদ খান থেকে শুরু করে কত বড় বড় প্লেয়ার খেলে গেছে। আমারও সৌভাগ্য যে আমি এই ক্লাবে হয়ে খেলেছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বাসিন্দাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইস্টবেঙ্গল যেন আরো উন্নতি করে, আরো ভালো হয়। নমস্কার, আমি সুভাষ ভৌমিক বলছি, ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড় এবং প্রশিক্ষক। আজকে আমি আপনাদের যারা কুয়েত নিবাসী বঙ্গীয় সংস্কৃতি যে সমিতি, তাদের সকল সদস্যা এবং সদস্যদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই।
আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের মঙ্গল কামনা করি এবং আশা করি আপনারা বিদেশের মাটিতে বাঙালির কৃষ্টি সংস্কৃতি আরও উঁচুতে তুলে ধরবেন। আমি অত্যন্ত আনন্দিত গর্বিত যে আপনারা ইস্ট বেঙ্গল ক্লাবের যে 100 বছর পূর্তি পালিত হচ্ছে তার একটা অংশ হিসেবে কুয়েতেও আপনারা ইস্ট বেঙ্গল ক্লাবের এই 100 বছর পূর্তিকে সগৌরবে পালন করতে চলেছেন। আপনাদের এই প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হোক। সবাই ভালো থাকবেন, কারণ এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি, এই বিপজ্জনক সময়ে নিজেরা ভালো থাকবেন, চারপাশের লোককেও ভালো রাখবেন। নমস্কার। 70-এর দশকের গোল্ডেন পিরিয়ড ইস্ট বেঙ্গলের, যদিও আমি মনে করি 40-এর দশকের পিরিয়ডটা অনেক বড়, কারণ 70-এর দশকে অবশ্যই ইস্ট বেঙ্গল অনেক বাঙালি প্লেয়ার নিয়ে, সুধীর কর্মকার, সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্ত, গৌতম সরকার, সমরেশ চৌধুরী, এদেরকে নিয়ে সবার পরপর লিগ জিতলো, শিল্ড জিতলো, শিল্ড ফাইনালে মোহনবাগানকে 5 গোলে হারালো, ডুরান্ড কাপ, ডিসিএম, রোভাস কাপ সবই জিতলো। এবং 70-এর সেই মানে প্রথম ভাগটা আরেকটা গোল্ডেন পিরিয়ড ইস্ট বেঙ্গলের হলো। তারপর 80-র দশকে এলো কৃষাণু, বিকাশ, ততক্ষণে ফুটবল একটু পাল্টাতে আরম্ভ করেছে, বিদেশি প্লেয়াররা ইস্ট বেঙ্গলে এলো এবং 80-র দশকে ইস্ট বেঙ্গলে এলো প্রথম ভারতীয় দলের বাদশাহ মাজিদ ভাস্কর এবং জামশেদ নাসিরি। ভাবতে খুবই গর্ববোধ হয় যে আমি এমন একটা ক্লাবের সঙ্গে যুক্ত, একসময় খেলেছি, এখন সদস্য হিসেবে যুক্ত। সেই ক্লাব 100 বছর পার করে গেল। এই ক্লাবের কত ঐতিহ্য, তার কোনো সীমা পরিসীমা নেই। সেই 1920 সালের পর থেকে নানানভাবে বহুবার চ্যাম্পিয়ন হয়েছে, আবার হেরেওছে হয়তো, কিন্তু হার কখনো, জিত যেমন ক্লাবের সমর্থকদের খুবই উল্লাস এনে দিয়েছে, কিন্তু ক্লাব কর্তৃপক্ষকে কখনোই খুব আত্মতুষ্ট হয়ে যেতে দেয়নি। তেমনিভাবে খেলোয়াড়রাও কেউ জেতার আনন্দে আত্মতুষ্ট হয়ে পড়েনি। অন্যদিকে হারাটাকে যে স্পোর্টিংলি নিতে হবে, সেটা ইস্ট বেঙ্গল ক্লাব সেই জন্মলগ্ন থেকে জানে এবং সেই লড়াই, হারকে স্পোর্টিংলি মেনে নেওয়ার যে লড়াই, সে লড়াইয়ে ইস্ট বেঙ্গল বারবার উত্তীর্ণ হয়েছে। আজ এই শতবর্ষের আলোয় আমি ইস্ট বেঙ্গল ক্লাবের একজন খেলোয়াড় হিসেবে গর্বিত। ISL-এও ইস্ট বেঙ্গল ক্লাবকে খেলতে দেখব। আমি আশা রাখি যে ইস্ট বেঙ্গলের সারা পৃথিবী জুড়ে যে সদস্য সমর্থকদের সংখ্যা, সেটা আরও বাড়বে, এই শতবর্ষের আলোয় আরোই বাড়বে। এবং আজ যেমন আমি কুয়েতে বসা একটি সংগঠনের সঙ্গে কথা বলতে পারছি, তেমনিভাবেই আরও পৃথিবীর নানা জায়গায় আজকে এই লকডাউনের বাজারে আমরা সমস্ত কঠিন সময়কে পাশে সরিয়ে রেখে শতবর্ষে পা দেওয়া ইস্ট বেঙ্গল ক্লাবের শতবর্ষের আলোয় ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে আমরা একসাথে জেতার আনন্দে আমরা মশগুল হব আগামী আই লিগেই, এটা আমার বিশ্বাস। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের যে বিদেশেও আমাদের যে প্রচুর সাপোর্টার আছে এবং বিভিন্ন ফ্যান ক্লাব আছে, তাদের কুয়েতের বঙ্গীয় সংস্কৃতি সমিতি কুয়েত যে প্রেসিডেন্ট অলোকেশ রায়, সে এই পুরো কুয়েতের ওই বিশ্বনাথ সাপোর্টারদের সাথে যোগাযোগ করে বিভিন্ন অনুষ্ঠান করে এবং এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই অলোকেশকে, যে এখান থেকে কুয়েতে যে ওইখানে একটা সংগঠন করেছে বঙ্গীয় সংস্কৃতি সমিতি, তার জন্য ওকে অসংখ্য ইসলাম ক্লাবের তরফ থেকে এবং আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ইতিহাস সাক্ষী হলো, পায়ে পায়ে স্বপ্ন এলো, কাঁটা তার টপকালো ফুটবল। রক্তে ছিল যে লাল, জ্বলল হলুদ মশাল, ফেলে আসা স্মৃতিটা সম্বল। জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না। সাপোর্টারের সাহস বুকে উধাও হলো ভয়। জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না। সবুজ ঘাসে লড়াই করেছি, নিয়ে নেব জয়। 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। 100 বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। ফুটবল মানে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের শতবর্ষে আমি একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে, অবশ্যই একজন প্রাক্তন অধিনায়ক হিসেবে 1976 আমি অধিনায়ক করেছিলাম সুন্দরবনে, যে ক্লাব থেকে আমার উত্থান, যেখান থেকে আমি আমার সামান্য প্রতিষ্ঠা পেয়েছিলাম ফুটবলে। এবং আক্ষরিক অর্থে এত বড় বোধহয় মানে 100 বছর মানে কল্পনা করা যায় না। 100 বছরের মুখে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাবের এই গৌরবের মুহূর্তে আমি একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে আবারও বলছি যে ভাগিদার হতে পেরেছি, এটা ভেবেই আমি শিহরিত, আমি উদ্বেলিত। অনেক বড় বড় খেলোয়াড়, শুধু বড় বড় খেলোয়াড় না, এমন খেলোয়াড় যারা এই ইস্টবেঙ্গলের জার্সি পরে শুধু কলকাতা ইস্টবেঙ্গলের হয়ে নয়, বাংলার হয়ে নয়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর বুকে দাপিয়েছে। এরকম অজস্র অসংখ্য খেলোয়াড় এই ইস্টবেঙ্গল থেকে তারা প্রতিষ্ঠিত হয়ে তারা দেশের মানকে একেবারে উচ্চতার চূড়ায় নিয়ে গেছে, কনভিনেশনের চূড়ায় নিয়ে গেছে। তো আমি মনে করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই 100 বছরের এই স্মৃতি সমস্ত স্তরের মানুষকে, শুধু ফুটবল ভক্তরা, শুধু ফুটবল প্রিয় না, ফুটবলের বাইরেও আরও যে অন্যান্য খেলাধুলোর যে ডিসিপ্লিন আছে, খেলাধুলোর যে ইভেন্ট আছে, সেই সমস্ত ইভেন্টের খেলোয়াড় থেকে আরম্ভ করে, খেলোয়াড় প্রিয় মানুষ থেকে আরম্ভ করে, এবং পৃথিবীর যে এবং বহু জায়গায় আজকে কুয়েতের মতন একটা দেশে, ভিন্ন রাষ্ট্রে, এরকম একটা জায়গায় আপনাদের এই অসাধারণ উদ্যোগ, আপনাদের এই মানে অসামান্য ভালোবাসা প্রতীক হিসেবে আপনারা যে আমার সাথে যোগাযোগ করেছেন এবং আমাকে 2-4 কথা বলার যে সুযোগ করে দিয়েছে, আমি কৃতজ্ঞ। এবং আপনাদের মতন এইরকম ফুটবল প্রেমী, এরকম খেলা প্রেমী এবং ক্লাব প্রেমী মানুষ যত থাকবেন, যত বিরাজ করবেন, ততই ক্লাবের মঙ্গল হবে। নমস্কার, মোহনবাগান ক্যালকাটা ক্লাবের এজমালি মাঠ থেকে কথা বলছি জয়ন্ত চক্রবর্তী। আজ 1975 সালের 30 সেপ্টেম্বর, আজ আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। ইস্ট বেঙ্গল অনন্য সাধারণ একটি নজির বা রেকর্ড নিয়ে আজকের ম্যাচটি খেলতে নামছে। তারা 1969 সাল থেকে 1975 পর্যন্ত এখনো পর্যন্ত একটি ডার্বিতেও হারেনি, অর্থাৎ 1-9-3-2 দিন, অর্থাৎ আজকে সেই দিন পর্যন্ত তারা অপরাজেয় রয়ে গেছে। আজকে তারা কি পারবে মোহনবাগানের কাছে তাদের এই অপরাজেয় আখ্যা অক্ষুণ্ণ রাখতে? আইএফএ শিল্ড ফাইনালকে কেন্দ্র করে কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে গেছে। আজকের এই ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে আগ্রহ এবং উদ্দীপনা প্রবল। আমরা যখন মাঠে ঢুকছিলাম তখন দেখেছি প্রচুর মানুষ খেলার টিকিট না পেয়ে ম্লান মুখে দাঁড়িয়ে রয়েছেন বটতলায়, অনেকে দাঁড়িয়ে রয়েছেন রেড রোডের আশেপাশে। অসংখ্য মানুষ এসেছিলেন খেলা দেখতে। যারা ডে স্লিপ নিয়ে মাঠে ঢুকতে পেরেছেন তারা ভাগ্যবান, যারা পাননি তাদের কাছে এই আইএফএ শিল্ড ফাইনাল অধরা থেকে গেছে। আজকে দু দলে যে খেলোয়াড় তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে আপনাদের জানিয়ে রাখছি। তারা কারা খেলছেন আজকে দুটি দলে। ইস্টবেঙ্গলের পক্ষে খেলছেন গোলে তরুণ বোস, 4 জন ডিফেন্ডার হলেন সুধীর কর্মকার, অশোকলাল ব্যানার্জি, তিনি হচ্ছেন দলের অধিনায়ক, শ্যামল ঘোষ এবং অবশ্যই কাজল ঢালি। মিডফিল্ডে রয়েছেন সমরেশ চৌধুরী এবং গৌতম সরকার, এবং 4 জন ফরওয়ার্ড হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন সুরজিৎ সেনগুপ্ত, রয়েছেন সুভাষ ভৌমিক, রয়েছেন রঞ্জিত মুখার্জি এবং শ্যাম থাপা।
অন্যদিকে মোহনবাগানের পক্ষে যারা আজকে খেলতে নামছেন তাদের মধ্যে গোলে রয়েছেন ভাস্কর গাঙ্গুলি, দমদমের নলতার এই তরুণ বা কিশোর থেকে সদ্য তরুণ হয়ে ওঠা গোলকিপারটি তার কর্মকৃতিত্বের জেরে মোহনবাগান দলে জায়গা পেয়েছে। ভাস্কর গাঙ্গুলি গোলে এবং ডিফেন্ডার রয়েছেন বিজয় দিকপতি, তপন বসু, রয়েছেন নিমাই গোস্বামী, তিনি দলের অধিনায়ক, রয়েছেন সুব্রত ভট্টাচার্য এবং দিলীপ পালিত, রয়েছেন প্রসূন ব্যানার্জি, উলগানাথন, শিশির গুহদস্তিদার, এছাড়া আর যারা খেলছেন তাদের মধ্যে রয়েছেন জহর দাস এবং রয়েছেন কেষ্ট মিত্র। এই কজনকে নিয়ে মোহনবাগান তাদের দল সাজিয়েছে। আজকের ম্যাচ পরিচালনা করার জন্যে অসম থেকে উড়ে এসেছেন বাবুল বার্মিজ, কারণ নিরপেক্ষ রেফারি দিয়ে আজকের ম্যাচ খেলানো হচ্ছে এবং সহকারী রেফারি বা লাইন্সম্যানের দায়িত্ব পালন করছেন দুজন, ফুকান এবং উৎপল ভট্টাচার্য। এই হচ্ছে আজকের খেলার লাইন আপ। যারা মাঠে নামবেন তারা এই মুহূর্তে মাঠে নেমে পড়েছেন বাবুল বার্মিজ, তিনি দু দলের খেলোয়াড়দের ডাকছেন। এই মুহূর্তে দর্শকদের প্রবল হর্ষধ্বনির মধ্যে আপনারা শুনতে পেলেন ইস্টবেঙ্গল দল তাদের ট্র্যাডিশনাল লাল হলুদ জার্সি গায়ে দিয়ে মাঠে নেমে পড়েছে। মোহনবাগান দলও মাঠে নামবে অল্প কিছুক্ষণের মধ্যে। ইস্টবেঙ্গলের কোচ প্রদীপ ব্যানার্জি, মোহনবাগানের কোচ অরুণ ঘোষ, দুজনেই আজকে তাদের খেলোয়াড়দের দিয়ে চেষ্টা করবেন অনন্য সাধারণ কোনো রেকর্ড গড়বার জন্যে। প্রদীপ ব্যানার্জির দল মাঠে নেমে পড়েছে। এখনই আসছে মোহনবাগান জনতা দাঁড়িয়ে করতালি দিচ্ছে। মোহনবাগান অধিনায়ক নিমাই গোস্বামীর হাতে বল ড্রপ করতে করতে বলটি নিয়ে মাঠের মধ্যে ঢুকে পড়লেন নিমাই গোস্বামী এবং মোহনবাগানের খেলোয়াড়রা। এই মুহূর্তে চিরাচরিত লড়াই, ডার্বির লড়াই ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে। রেফারি বাবুল বার্মিজ বাঁশি দেখে নিচ্ছেন। বলতে বলতে বাবুল বার্মিজের বাঁশি বেজে উঠেছে। খেলা শুরু। বল পেয়ে গেছেন এই মুহূর্তে মোহনবাগানের খেলোয়াড়দের পায়ে বল, ওখানে বল নিয়ে তপন বসু ফরওয়ার্ড পাস করেছেন জহর দাস কিন্তু বল পেলেন না। বল পেয়ে গেছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুরজিৎ সেনগুপ্ত বল নিয়ে চলেছেন। সুরজিৎ সেনগুপ্তর কাছ থেকে বল পেয়ে গেছেন সমরেশ চৌধুরী। রঞ্জিত মুখার্জিকে বলটি বাড়িয়েছেন, রঞ্জিত দিয়ে দিয়েছেন সুরজিৎকে। সুরজিৎ এগিয়ে চলেছেন। খেলার বয়স মাত্র 5 মিনিট। সুরজিতের ড্রাইভ গোল, প্রথম গোল ইস্টবেঙ্গলের আজকে 1975 সালের আইএফএ ফাইনালে প্রথম গোল সুরজিৎ সেনগুপ্তর এবং ইস্টবেঙ্গল 1-0 গোলে এগিয়ে গেছে। গ্যালারিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। 1-0 গোলে ইস্টবেঙ্গল এগিয়ে গেল, অর্থাৎ তারা 1932তম দিনে ডার্বির এই দিনটিতে তারা জয় হাসিল করে নিতে পারে কিনা ভবিষ্যৎ তা বলবে, তবে 1-0 গোলে তারা এগিয়ে গেছে। এই মুহূর্তে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, খেলোয়াড়দের মধ্যে ড্রিবল চলছে, খেলোয়াড়দের মধ্যে বল কারাকারি। প্রসূন ব্যানার্জি বল পেয়েছেন, প্রসূন ব্যানার্জি বল পেয়ে বলটিকে আড়াআড়ি বাড়িয়ে দিয়েছেন বিজয় দিকপতিকে কিন্তু মিস পাস করলেন, বল চলে গেল 500 রেখার বাইরে। থ্রো ইন করতে যাচ্ছেন গৌতম সরকার। খেলার ফলাফল ইস্টবেঙ্গল 1, মোহনবাগান 0। খেলার বয়স এখন 11 মিনিট হয়েছে। 11 মিনিটের মাথায় বল নিয়ে যাচ্ছেন শ্যাম থাপাকে ড্রিবল করছেন, পিছলে যাচ্ছেন শ্যাম থাপা, কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করা হয়েছে এবং রেফারির বাঁশি বেজে উঠেছে। বাবুল বার্মিজ কোনো রকম ভুলচুক করেননি, পেনাল্টি কিক দিয়েছেন তিনি ইস্টবেঙ্গলের অনুকূলে। ইস্টবেঙ্গল কি পারবে 2-0 গোলে এগিয়ে যেতে? খেলার বয়স মাত্র 11 মিনিট। 2-0 গোলে এগিয়ে গেলে তারা নিঃসন্দেহে নজির গড়বে। শ্যাম থাপা নিজেই পেনাল্টি বা স্পট কিকটি নেবার জন্য তৈরি হয়েছেন, গোলরক্ষক ভাস্করও তৈরি। দেখা যাক শ্যাম থাপা কি করেন। দর্শকরা প্রবল আগ্রহে উঠে দাঁড়িয়েছেন। মোহনবাগান দর্শকরা কিছুটা হতোদ্যম। বল নিয়ে কিক করলেন এই মুহূর্তে শ্যাম থাপা, বল কিন্তু বারের ওপর দিয়ে চলে গেছে, বার উঁচিয়ে বাইরে চলে গেল, অর্থাৎ পেনাল্টি নষ্ট করলেন শ্যাম থাপা বল নিয়ে ছুটে চলেছেন। ডান দিক থেকে তিনি বলটিকে পাস করে দিলেন সুভাষ ভৌমিকে। ক্রস শূন্যে, কিন্তু ভাস্কর গাঙ্গুলি বলের নাগাল পেলেন না। ভাস্করের মাথা টপকে বল চলে গেছে শ্যাম থাপার কাছে। শ্যাম থাপার ড্রাইভ এবং বল জালে জড়িয়ে গেল, গোল। 0 গোলে তারা এগিয়ে গেল। সুভাষ বল নিয়ে দিয়ে দিয়েছেন শ্যাম থাপাকে। শ্যাম থাপা থেকে সুরজিৎ সেনগুপ্ত, আবার সুরজিৎ সেনগুপ্ত বল পেয়েছেন। সুরজিৎ সেনগুপ্ত বল নিয়ে দিয়ে দিলেন শ্যাম থাপাকে। শ্যাম থাপা থেকে চলে গেছে বল একদম সরাসরি সেই সুভাষ ভৌমিকের কাছে। সেখান থেকে রঞ্জিত মুখার্জি, চমৎকার গোল। নিমাই গোস্বামীকে টপকে সুন্দর গোল করেছেন রঞ্জিত মুখার্জি। 3-0 বল পেয়েছেন এই মুহূর্তে সুরজিৎ সেনগুপ্ত বল পেয়ে দিয়ে দিয়েছেন শ্যাম থাপাকে। শ্যাম থাপা পিছলে ড্রিবল করলেন নিমাই গোস্বামী এবং বিজয় দিকপতি ছিটকে পড়ে গেছেন। শ্যাম থাপার সামনে শুধু অরক্ষিত ভাস্কর গাঙ্গুলি, বল ঠেলে দিলেন জালে। 4-0 দাঁড়িয়ে পড়েছেন নিমাই গোস্বামী, বিজয় দিকপতি, তারা কিছুই কাজ করতে পারছেন না। অনেকখানি উপরে উঠেছেন কাজল ঢালি, যে কাজল ঢালিকে ম্যাচের আগে তার মাতৃবিয়োগ হয়েছে বলে একটি প্রতিযোগিতা সংবাদপত্রে খবর বেরিয়েছিল। পরে জানা যায় খবরটি ভুয়ো। কাজলের মনোবল ভাঙার জন্য এই কাজটি করা হয়েছে, কিন্তু কাজল ঢালি ওভারল্যাপে উঠে এসছেন, কিন্তু বল পেয়ে গেছেন শুভঙ্কর বুলটি, একদম ফাঁকা গোল।
প্রশান্ত মিত্র পরাস্ত হয়েছেন 5-0 গোলে এগিয়ে গেছে। Hello all of you, the Lal Olud fans. This is a great year for us. It's a centenary year for Red and Gold. I hope you guys come and support the club you've been supporting for over the years. And I think this year, East Bengal, 100 years, I would like to congratulate each and every one of you for celebrating, supporting and being there for the club. And all of us together can take this club into much bigger in years to come. So let's stick together, let's stand with the club, let's support the club, and let's get together to take East Bengal to a bigger heights in future. Thank you. হয়তো কিছুই পারবো না, হয়তো হেরে যাবো, কিন্তু আমি বিশ্বাস করি আমরা পারবো। আমার ছেলেরা ইচ্ছে করলে পারবো। Now try you give your best, give it in half time also when we are down by a goal. I said, boys, don't worry, go and enjoy yourself. You can, if you can reach final, it's fine. If you cannot, no problem.
বেঙ্গল তো সবসময় কুয়েটে যেতে ভালোই লাগে, এবং একটি ঘটনা এখানে বলবো, এটা তো গিয়ে এটার মধ্যে 2013-তে আমাদের কুয়েটের সেমিফাইনাল খেলা পড়েছিল কুয়েট এফসির সাথে, কিন্তু তার ঠিক 7 দিন আগে ইন্দোনেশিয়াতে পেডাং শহরে সেমিফাইনালে আমাদের সেকেন্ড লেগটা খেলতে হয়েছিল সেভেন পাডাং বলে একটা টিমের সাথে, এবং তাদেরকে হারিয়ে 7 দিনের মধ্যে ভিসা তৈরি করে ইস্ট বেঙ্গলকে যেতে হতো কুয়েটে। মানে সেই ইন্দোনেশিয়া থেকে কুয়ালালামপুর হয়ে ফেরত আসতে হতো কলকাতায়, কলকাতা থেকে প্লেন ধরে আবার দুবাই হয়ে কুয়েট যেতে হতো। এই টিমের কোনো ছিল না, তার মধ্যে আমরা একটা শুক্রবার পড়েছিল, আমি যতদূর জানি শুক্রবার তো ওখানে সব ছুটি, ভিসা আসতে দেরি হয়েছিল। তখন আমাদের টিমের যেটা প্লেয়াররা যারা দুটো ভাগে গিয়েছিল, তারা যে কুয়েটের আমাদের অসংখ্য ফ্যান আছে তাদের কাছ থেকে যেরকম সাপোর্ট পেয়েছিল, মানে সব ব্যাপারে, গাড়ির ব্যাপার আমাদের অ্যাসোসিয়েশন থেকে অত সাপোর্ট, মানে কুয়েট ফুটবল অ্যাসোসিয়েশন থেকে তাও করেনি, যেটা আমাদের ফ্যানরা তারা বরাবরই করে। আমরা যতবারই কুয়েটে খেলেছি, কিন্তু সেবার পার্টিকুলারলি এবার আমরা একটু টাইম কম নিয়ে পৌঁছেছিলাম এবং আমাদের প্র্যাকটিসের সুযোগ হয়নি, কিন্তু তারা সব দিক দিয়ে সার্বিকভাবে আমাদের সাহায্য করেছিল। এবং ইস্ট বেঙ্গল ক্লাব সেমিফাইনালে যাওয়াতে এবং ইন্সপায়ার্ড হয়েছিল। সেমিফাইনালে আমরা জিততে পারিনি, কারণ ওই যে কুয়েট এসে টিমটা ছিল খুব শক্ত টিম ছিল, কিন্তু কুয়েটে যে খেলাটা হয়েছিল আমার মনে হয় 4-2 হেরেছিলাম আমরা, কিন্তু ওরা একটা সময় 4 গোলে এগিয়েছিল 4-0, এবং বাকি 25-23 মিনিটের মাথায় আমাদের কোচ তখন মার্কোস সালোপা ছিল, উনি দুটি চেঞ্জ করলেন, কেভিন লোবোকে নামালো আর বলজিৎ সাহানিকে নামালো। এটা নামার পরেই ইস্টবেঙ্গল 2টো গোল শোধ দেয়, একটা ডিকা লাল রিং ডিকা রালতে, আরেকটা ডিকা সে বছর প্রত্যেকটা ম্যাচই ভালো খেলছিল, এবং আরেকটা উগাও পাড়া হেড করে একটা কর্নার থেকে হেড করে গোল দিয়েছিল। আরেকটি শট ডিকার শটই পোস্টে লেগে ফেরত এসেছিল, 4-3 হয়ে যায়, যাতে আমরা দ্বিতীয় লেগটা খালি মার্জিন অফ -2 বদলে -1 হয়ে খেলতে পারতাম। কলকাতায় এসে অবশ্য আমরা 70,000 দর্শকের সামনে হেরে যাই, কিন্তু আমাদের যেই সফর কুয়েটে, ইস্টবেঙ্গল ক্লাবের সফর, প্লেয়ার, ম্যানেজমেন্ট স্টাফ, কোচ, সাপোর্ট স্টাফ সবাইরই যে সহায়তা তারা পেয়েছে কুয়েটের লোকেদের কাছ থেকে, সেটা তারা চিরকালই মনে রাখবে। এখানে একটা বলে রাখি, আমার একটা বই বেরোবে এই কোভিডের জন্য আটকে আছে, হ্যাঁ, ইস্ট বেঙ্গল 100, ওদের ডিটেলস পাবে এবং ওদের মধ্যে সবকিছু আছে, প্রথম দিন থেকে আমি যা বললাম তার বিশদ বিবরণ সবই আছে। এবং প্রথম ম্যাচে হারকুলিস কাপের প্রথম ম্যাচ থেকে লাস্ট ম্যাচ যেটা আইএসএল এ খেলেছে ইস্ট বেঙ্গল, প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট, প্রত্যেকটা ম্যাচের স্কোর সবই আছে, প্লেয়ারদের প্রত্যেকটা টিম শিট আছে, সবই আছে। সুতরাং এটা একটা রেফারেন্স বুক হিসেবে ভেরি ইম্পর্টেন্ট হবে। তাছাড়া তো ছবি আর সবই আছে, খেলার প্রত্যেকটা ঘটনা যা আমরা বললাম, আমাদের যে সেলিব্রিটি যারা সাপোর্টার আছে তাদের নিয়ে ঘটনা, অনেক ঘটনা সবের ওইটাতে আছে। বইটা আশা করি যদি কলকাতায় কোভিড পরিস্থিতি ঠিক হয়ে যায় আর মাসখানেক মাস দুয়েকের মধ্যে বেরিয়ে যায়। Welcome. This is the AFC Cup 2013. And that's the first one for East Bengal to finally find a way through. Being pulled down in the box. Well, it goes unnoticed. And that's the second goal. East Bengal are fighting back here, and it's Lal Ringla Ralte. Now 4-2. Full time at the Kuwait SC Stadium. It's Kuwait SC 4, East Bengal 2. Hello everyone. This is Alvito Dikuda here. We all know around the world what situation we are all in. This pandemic situation, COVID-19. আমি সবাইকে বলতে চাই আপনারা সবাই সুস্থ থাকুন, বাড়িতে মধ্যে থাকুন, কোথায় বেরোবে না। এটা একটা ডেঞ্জারাস ডিজিজ, আমরা সবাই জানেন। এর মধ্যে আমাদের যারা ফ্যান্স, স্পেশালি অল ওভার দ্য ওয়ার্ল্ড যারা আছে, ইস্ট বেঙ্গল ইজ এ হিউজ কমিউনিটি, মানে অনেক বড় ফ্যান্স গ্রুপ আছে। অ্যান্ড স্পেশালি টু দ্য ফ্যান্স ইন কুয়েট যারা আছে, I've met them personally in 2010 when we last played the AFC Cup match. They are very loving, very caring. ওরা সবসময় মানে ক্লাবের সাথে থাকে। I would like to wish them for the centenary year, আপনারা যেই প্রোগ্রামগুলো করবেন ভালো করবেন। And I once again wish you all the very best. Have a great success in whatever you guys want to achieve. And but at the same time be safe, take care of your family, that's very important. And yes, celebrate it
with good vision, and once again wish you all the very best. Thank you so much. নমস্কার, আমি মেহতাব হোসেন। ইস্টবেঙ্গলে 100 বছরের শুভেচ্ছা জানাই প্রত্যেক সমর্থকদের, বিশেষ করে তোমার কোয়েতে যারা থাকেন। অসাধারণ, ওখানে থেকেও যেভাবে আমাদের ইস্টবেঙ্গলকে সাপোর্ট করেন, তো তাদেরকে ধন্যবাদ জানাই। তারা মাঠে আসতে পারে না, তাদের কষ্ট তাদের বোঝা যায়, তাও ওনারা ওখান থেকে এত এত প্যাশন, এত ভালোবাসা ইস্টবেঙ্গলের প্রতি মানে ভাবা যায় না। তাদেরকে সত্যি ধন্যবাদ জানাই যে ফুটবলের প্রতি, ইস্টবেঙ্গলের প্রতি যে এত ভালোবাসা। আপনাদেরকে ধন্যবাদ জানাই এদের যে প্যাশনটা দেখে। থ্যাংক ইউ সো মাচ। আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি। ঝঞ্ঝারো বন্ধন ছিন্ন করে দি, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল। আমরা করি ভুল, আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল। আমরা করি ভুল, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে। আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। দেশের অন্যতম প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গলের শতবর্ষ পূর্তিতে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি সমস্ত জ্ঞানীগুলি, মহারথী ও শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে, যারা তাদের অমূল্য সময় দিয়েছেন, তাদের সুচিন্তিত মূল্যবান ও বক্তব্য দিয়ে এই অনুষ্ঠানটিকে সার্থক করতে সাহায্য করেছেন। আমরা ধন্যবাদ জানাই সমস্ত বিসিএস মেম্বারদের, যারা ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠান দেখলেন এবং আগের সব ডিজিটাল অনুষ্ঠানে যোগদান করে আমাদের উৎসাহিত করেছেন এই করোনা আবহের মধ্যে। আবার জানাই কৃতজ্ঞতা, আবার জানাই ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।